To start now. Okay. নমস্কার, আপনাদের সকলকে আজকের ওয়েবিনারে আমন্ত্রণ জানাই। আমাদের সাথে রয়েছে নোভা আইভি ফার্টিলিটি কলকাতা সেন্টারের ক্লিনিক্যাল ডিরেক্টর ডক্টর ঐন্দ্রী সান্যাল। আমি ডক্টর ঐন্দ্রীকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ডক্টর ঐন্দ্রী সান্যাল MBBS গোল্ড মেডেল, MD অবস অ্যান্ড গাইনি, FNB ইন রিপ্রোডাক্টিভ মেডিসিন। ওনার 10 বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ওপর। এর আগে উনি কলকাতার নামে ইনফার্টিলিটি সেন্টারে ক্লিনিক্যাল হেড হিসেবে কাজ করেছেন। উনি রিপ্রোডাক্টিভ মেডিসিনের ওপর পোস্ট ডক্টরাল সাব স্পেশালিটি কমপ্লিট করেছেন ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন কলকাতা থেকে। আজকে উনি বেশ কিছু বন্ধ্যাত্ব রিলেটেড সমস্যা ও তার চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করবেন। যেই 5টি বিষয় নিয়ে উনি আজকে কথা বলবেন সেগুলো হচ্ছে রেজিস্ট্যান্ট PCOS, বহু মহিলা এই সমস্যায় ভোগে, প্রাইমারি ইনফার্টিলিটির সাথে অ্যাস্থেনোস্পার্মিয়া, এন্ডোমেট্রিওসিস আরেকটি মহিলাদের সমস্যা, লো ওভারিয়ান রিজার্ভ ও অ্যাজোস্পার্মিয়া ডিম্বাণু ও শুক্রাণু রিলেটেড সমস্যা, সেকেন্ডারি সাব ফার্টিলিটি দ্বিতীয়বার সন্তান লাভের সমস্যা। আমি অনুরোধ করছি ঐন্দ্রী ম্যাডামকে আজকের সেশন শুরু করার জন্য। ধন্যবাদ অমৃতা। আর সবাইকে নমস্কার জানিয়ে আমাদের সেশন ডাইরেক্টলি শুরু করে দিচ্ছি, কারণ অলরেডি আমরা বলে কিছুটা টাইমের পেছনে চলছি। আমার কেসগুলো অলরেডি অমৃতা জানিয়ে দিয়েছে। আমরা আজকে 5টা কেস আলোচনা করব পরপর। আমরা প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারি কেস ব্যাপারটা প্রত্যেকেরই জানা। এরকম বোধহয় কোনো দিন যায় না আমাদের ক্লিনিকে যেদিন একজন অন্তত পলিসিস্টিক ওভারির পেশেন্ট আমরা ক্লিনিকে পাই না। পেশেন্টদের সবসময় দুটো বক্তব্য থাকে, ম্যাডাম আমাকে ডাক্তার বলেছেন আমার ওভারিতে সিস্ট আছে আর আমার কোনোদিন প্রেগন্যান্সি হবে না। নেক্সট স্লাইড। এরকমই একজন মহিলা আমাদের ক্লিনিকে আসে, তার বয়স 28 বছর, তার অলরেডি 5 বছর বিয়ে হয়েছে। এই 5 বছরের মধ্যে তাদের কখনো কোনো সন্তান হয়নি। তার মাসিকের বৈশিষ্ট্য হলো তার মাসিক সারা বছরে হয়তো 3 থেকে 4 বার হয় এবং বেশিরভাগ সময় ওষুধ না খেলে তার মাসিক হয় না, এবং তার মাসিক যখন হয় মাসিকের পরিমাণ ঠিকই থাকে। আমাদের ক্লিনিকে আসার আগে এই মহিলার অলরেডি এর আগে 3 সাইকেল ওষুধ খাইয়ে ট্রিটমেন্ট অলরেডি হয়ে গেছে। ক্লমিফেন নামে এক ধরনের ওষুধ আছে, সেরকম ওষুধ পরপর 2টো সাইকেল সে খেয়েছে, এবং তারপরে লেট্রোজোল নামে আরেক ধরনের ওষুধ আছে, সেই ওষুধ খেয়েছে। কিন্তু বলা বাহুল্য এই ওষুধগুলো খেয়ে তার কোনো লাভ হয়নি। তার ওভুলেশন হয়নি, অথবা ওভুলেশন হয়ে থাকলেও সে মা হয়নি, প্রেগনেন্ট হয়নি। তার হাজবেন্ডের সিমেন অ্যানালিসিস রিপোর্ট অর্থাৎ শুক্রাণু পরীক্ষার রিপোর্ট কিন্তু নর্মাল ছিল। পরের স্লাইড, নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। এই মহিলাকে যখন আমরা প্রিভিয়াস স্লাইড। এই মহিলাকে আমরা যখন দেখি, মহিলাকে যখন আমরা পরীক্ষা করি বাইরের থেকে, ফিজিক্যাল এক্সামিনেশন করি, তখন তার মধ্যে বিশেষ দ্রষ্টব্য যেটা ছিল সেটা হচ্ছে তার বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স দিয়ে আমরা বুঝি যে একজন মহিলা কতটা ওবিস, স্থূল। সেই মহিলার বডি মাস ইন্ডেক্স ছিল 33 কেজি পার মিটার স্কোয়ার, যেটাকে আমরা ওবিস রেঞ্জে বলি, অর্থাৎ তার বডি ফ্যাট অনেক বেশি ছিল, এবং তার ওয়েস্ট সার্কামফারেন্স, কোমরের সার্কামফারেন্সও সেই হিসাবে ছিল অনেক বেশি। এই ধরনের মহিলাদের অনেক সময় হিরশুটিজম থাকে, অর্থাৎ তাদের গায়ে লোমের পরিমাণ অনেক বেশি থাকে। তার ব্লাড প্রেশার পরীক্ষা করায় দেখা যায় তার ব্লাড প্রেশার তার বয়স তুলনায় কিন্তু কিছুটা ওপরের দিকে ছিল, 130/80 ব্লাড প্রেশার। অন্যান্য পরীক্ষা নর্মাল। পরের স্লাইড, নেক্সট স্লাইড। এই মহিলাকে যখন আমরা ক্লিনিকে আল্ট্রাসাউন্ড করে দেখি, তখন দেখি আল্ট্রাসাউন্ডে বাকি সবকিছু, তার জরায়ু, তার ওভারি, ডিম্বাশয় ইত্যাদি সবই ঠিক আছে। খালি যেটা নজরে পড়ার মতো সেটা হচ্ছে তার ওভারিয়ান ভলিউম, তার ডিম্বাশয়ের ভলিউম, অর্থাৎ ডিম্বাশয়গুলো সাইজে অনেক বড় ছিল। সাধারণত আমরা বলি যে একজন পলিসিস্টিক ওভারির পেশেন্টকে যখন আমরা আল্ট্রাসাউন্ড করি, তার ডিম্বাশয়ের সাইজ থাকে
10 সিসিরও বেশি, এবং এই মহিলার দুদিকেরই ডিম্বাশয়ের সাইজ ছিল 10 সিসি এবং 12 সিসি, অর্থাৎ প্রয়োজনের অনেকটাই বেশি, এবং তার প্রতিটি ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণুর সংখ্যা ছিল অনেক বেশি, 14 থেকে 18। তার অন্যান্য রিপোর্ট যেমন তার প্রোল্যাকটিন, তার থাইরয়েড, তার সুগার ইত্যাদি কিন্তু নর্মাল ছিল। কিন্তু আরেকটি দ্রষ্টব্য বিষয় ছিল যে আজকালকার দিনে আরেকটি পরীক্ষা আমরা করাই, অ্যান্টি মুলেরিয়ান হরমোন, যেটা দিয়ে বোঝা যায় যে একজন মহিলা কতটা ফার্টাইল। সেই অ্যান্টি মুলেরিয়ান ভ্যালুর হরমোনের নর্মাল ভ্যালু থাকে 2 থেকে 4 এর মধ্যে, কিন্তু এই মহিলার ক্ষেত্রে সেই ভ্যালুটা বেড়ে দাঁড়িয়েছিল 10.2, অর্থাৎ সেই মহিলা যেহেতু পলিসিস্টিক ওভারিতে ভুগছিল, সুতরাং তার অ্যান্টিমুলেরিয়ান হরমোনও অনেক বেশি ছিল। পরের স্লাইড। এই মহিলাকে আমরা প্রথম তার ট্রিটমেন্ট হিসেবে অ্যাডভাইস করি লাইফস্টাইল চেঞ্জ, অর্থাৎ তুমি একটু সময় নাও, এই সময় 2-3 মাস সময়ের মধ্যে তুমি কিছু হলেও 2 কেজি 3 কেজি 4 কেজি ওয়েট লস করে আমাদের কাছে এসো। সেই হিসেবে তাকে আমরা ডায়েটিশিয়ান রেফারেল এবং তাকে বিভিন্ন রকম এক্সারসাইজের জন্য আমরা মোটিভেট করি। 2 মাস পরে সেই মহিলা যখন আমাদের কাছে আসে, সে 2 কেজি মাত্র ওজন লুজ করে আমাদের কাছে আসে। এবার যেহেতু সেই মহিলা অলরেডি এর আগে 3টে সাইকেল খাওয়ার ওষুধ খেয়ে ফেল করেছে, তাই জন্য আমরা ঠিক করলাম আর খাওয়ার ওষুধ না, এবার আমরা তাকে ইনজেকশন দিয়ে তার ডিম্বাণু তৈরির চেষ্টা করব। সেই হিসাবে আমরা রিকম্বিনেন্ট ইনজেকশন মানে নামে এক ধরনের ইনজেকশন দিয়ে তাকে আমরা তার মাসিকের 2 নম্বর দিন থেকে তাকে দিতে শুরু করলাম। নেক্সট স্লাইড। পরের স্লাইডটায় দেখা যাচ্ছে যে তার এই রিকম্বিনেন্ট ইনজেকশন দিতে দিতে তার ডিম্বাণুর সাইজের কিরকম পরিবর্তন ঘটতে লাগলো। প্রথমে আমরা যখন শুরু করলাম, আমরা 2 দিনের দিন থেকে ইনজেকশন শুরু করলাম। ডে 2 থেকে ডে 8, অর্থাৎ 7 দিন তাকে আমরা ইনজেকশন 50 ইউনিট এরকম স্ট্রেংথে দিলাম। আমরা যখন শুরু করি আমরা খুব কম পাওয়ারে শুরু করি, কারণ অনেক সময় এই মহিলাকে যদি আমরা শুরুতেই বেশি ইনজেকশন দিই, তাহলে এই ধরনের মহিলাদের অনেক সময় হাইপার স্টিমুলেশন, অর্থাৎ একসঙ্গে সমস্ত ডিম্বাণু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য আমরা খুব অল্প ডোজে ধীরে ধীরে ইনজেকশনের ডোজ বাড়াই। তাই জন্য আমরা যখন শুরু করলাম, আমরা প্রথম 7 দিন তাকে 50 ইউনিটস ডোজে ইনজেকশন দিয়ে 9 দিনের দিন আবার তাকে স্ক্যান করলাম। স্ক্যান করে আমরা দেখলাম যে তার তখনও, যেটাকে আমরা বলি ডমিনেন্ট ফলিকল, অর্থাৎ একটা ডিম্বাণু যে অন্য ডিম্বাণুগুলোর তুলনায় বাড়তে শুরু করবে, সেই ঘটনাটা তখনও ঘটেনি। তখনও তার ওভারিতে সমস্ত কটা ডিম্বাণুই সাইজে খুবই ছোট। আমরা তখন আবার ইনজেকশনের ডোজ সামান্য একটু বাড়ালাম, 50 থেকে সেটাকে আমরা 75 করলাম, করে তাকে 4 দিন ইনজেকশন দিলাম। 4 দিন ইনজেকশন দিয়ে আবার 13 নম্বর দিনে যখন আমরা তাকে স্ক্যান করলাম, দেখলাম স্ক্যানে সেই একই ছবি, তার ডিম্বাণু বাড়েনি, কোনো ডমিনেন্ট ফলিকল তৈরি হওয়া শুরু করেনি। তখন আবার আমরা ডোজটাকে একটু বাড়ালাম, 25-25 ইউনিট করে, লক্ষ্য করুন আমরা ডোজটা বাড়াচ্ছি। 75 থেকে ডোজটা বাড়িয়ে আমরা করলাম 100, করে আমরা সেই ডোজে আবার তাকে 3 দিন ইনজেকশন দিলাম। এবার লক্ষ্য করে দেখুন, যখন আমরা ইনজেকশনের ডোজ বাড়াচ্ছি, আমরা কিন্তু খুব কম ইন্টারভেলে তাকে ডেকে নিচ্ছি স্ক্যানের জন্য, কারণ সবসময় আমাদের মনে ভয় প্লে করছে যে এই মহিলার যাতে হাইপার স্টিমুলেশন না হয়। 100 ইউনিট 3 দিন দিয়ে যখন আমরা আবার 17 নম্বর দিনে আমরা আবার তাকে স্ক্যান করলাম, দেখলাম একই পিকচার। তখন আমরা ডে 17-এ ডোজটা 100 থেকে বাড়িয়ে ডাইরেক্টলি 150 করলাম, করে 3 দিন দেখলাম। এবার 20 দিনের মাথায় যখন দেখলাম, তখন দেখলাম যেটাকে আমরা ডমিনেন্ট ফলিকল বলি, অর্থাৎ ফলিকলের সাইজটা 10 মিলিমিটারের বেশি, এই সাইজের ফলিকল সবে বাড়তে শুরু করেছে। তখন আমরা একটা ডিসিশন নিলাম, আমরা বুঝলাম আমাদের ইনজেকশন ডোজ আরো বাড়ানো দরকার, অর্থাৎ 150 থেকে বাড়িয়ে আরো 50-75 ইউনিট বেশি করা দরকার। কিন্তু একই সঙ্গে আমরা ডিসিশন নিলাম আমরা ইনজেকশনের টাইপটা পাল্টাবো। আমরা এতদিন তাকে রিকম্বিনেন্ট ইনজেকশন নামে এক ধরনের ইনজেকশন দিচ্ছিলাম,
এবার আমরা তাকে ইউরিনারি ইনজেকশন বলে আরেক ধরনের ইনজেকশনে শিফট করলাম, রেসপন্সের কিছু তারতম্য হয় কিনা বোঝার জন্য। এবার ডে 24-এ যখন আমরা ইনজেকশন দিলাম, দেখলাম বেশ কয়েকটা ফলিকুল সুন্দর বেড়েছে, কিন্তু তখনও আরেকটু বাড়তে বাকি। এইখানে বলে রাখি, অনেক সময় অনেক পেশেন্ট যখন এই ধরনের চিকিৎসা করেন, তাদের অনেক সময় প্রশ্ন থাকে, ম্যাডাম এই ধরনের ইনজেকশন কতদিন অবধি দেওয়া যায়? এরকম কিছু নেই। আমি এই কেসটা এই কারণেই প্রেজেন্ট করছি যে যখন এই পেশেন্টকে আমরা আলটিমেটলি তার মাসিকের 27তম দিনে ডে 27-এ দেখলাম, তখন ফাইনালি দেখলাম যে তার মধ্যে 3টে থেকে 4টে সুন্দর সাইজের ফলিকুল ডিম্বাণু বেড়েছে। এবং এই অবস্থায় তখন আমরা তাকে ট্রিগার ইনজেকশন অর্থাৎ তার ডিম্বাণুটা নিঃসরণ করার ইনজেকশন দিলাম। নেক্সট স্লাইড। এবং লক্ষ্য করে দেখুন, এই ইনজেকশন দেওয়ার পরে তার মধ্যে আইইউআই পদ্ধতি অর্থাৎ তার হাজবেন্ড তার শুক্রাণু ক্লিনিকে এসে দিলেন, দেওয়ার পরে সেটাকে প্রসেস করে আমরা ডাইরেক্টলি তার জরায়ুর মধ্যে দিলাম। এই কাজটি আমরা করলাম তার মাসিকের 29তম দিনে ডে 29-এ। অনেক সময় পেশেন্টরা কিন্তু এই জিনিসটা জানেন না, তারা ঘাবড়ে যান যে আমাকে এতদিন ধরে ইনজেকশন দিচ্ছেন, এতদিন ধরে ইনজেকশন দিলে প্রেগন্যান্সি হবে তো? এবার আইইউআই এর পরে আমরা যেভাবে বাকি পেশেন্টদেরও হরমোনাল সাপোর্ট দিয়ে থাকি, এই পেশেন্টকেও ঠিক সেইভাবে হরমোনাল সাপোর্ট দিয়ে রাখলাম। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, এই মহিলা সেই সাইকেলেই একই সঙ্গে যমজ বাচ্চা কনসিভ করলেন এবং এতদিনে তার ডেলিভারিও হয়ে গেছে। নেক্সট স্লাইড। আমার আগের কেসটা প্রেজেন্ট করার উদ্দেশ্য ছিল পলিসিস্টিক ওভারির ব্যাপারে কিছু মিসকনসেপশন পেশেন্টদের মন থেকে দূর করা। সেকেন্ড কেসটা কিন্তু আমার একদম উল্টো। এই কেসটা হচ্ছে যেখানে পেশেন্টের হচ্ছে আমরা যেটাকে বলি ডিমিনিশড ওভারিয়ান রিজার্ভ, অর্থাৎ পলিসিস্টিক ওভারিতে যেখানে তাদের ডিম্বাশয়ে অনেক ডিম্বাণু থাকে, ডিমিনিশড ওভারিয়ান রিজার্ভে কিন্তু ঠিক উল্টো পিকচার, সেখানে তাদের ডিম্বাণুর সংখ্যা কমে যাচ্ছে। এবং এই ধরনের মহিলারা অনেক সময় আমরা যেটাকে বলি প্রিম্যাচিওর মেনোপজ, অর্থাৎ সময়ের আগেই তারা মেনোপজে চলে যায়। এই ধরনের মহিলার ট্রিটমেন্ট কিন্তু ঠিক উল্টো, বিপরীত। এই ধরনের এক দম্পতি আমাদের ক্লিনিকে আসেন, তাদের বিবাহিত জীবন ছিল 10 বছর। তারা দুজনেই টেলিভিশন অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং সেই হিসেবে তাদের খুবই ব্যস্ত প্রফেশনাল লাইফ। তারা প্রথম যখন আমাদের ক্লিনিকে আসেন তখন অলরেডি তার স্ত্রীর বয়স ছিল 36 বছর। এবার 36 বছরে একটা বয়স জনিত অলরেডি তার ওভেরিয়ান রিজার্ভ অর্থাৎ তার ডিম্বাণু উৎপাদন করার ক্ষমতা কমে গেছিল। আগের পেশেন্টের তুলনায় এই পেশেন্টকে যখন আমরা স্ক্যান করি, আমরা স্ক্যানে দেখতে পাই তার এক এক দিকের ডিম্বাশয় মাত্র 3 থেকে 4টে ডিম্বাণু ছিল। আগের পেশেন্টের যেটা আমরা অলরেডি বলেছি এক একটা দিকে 14 থেকে 18টা ডিম্বাণু ছিল। এবং তার এই মহিলার হাজবেন্ডেরও কিছু শুক্রাণুর স্পিডের প্রবলেম ছিল, মোটিলিটির প্রবলেম ছিল। আমরা তাদের সঙ্গে অনেক রকম আলোচনা করি, তাদের বোঝাই যে তাদের এখন ডিম্বাণু উৎপাদন ক্ষমতা কমে গেছে। তারা অলরেডি আমাদের কাছে আসার আগে ওষুধ অন্য জায়গায় অলরেডি ট্রিটমেন্ট করিয়ে এসছে। আমরা আইইউআই, আইভিএফ সব রকম অপশন তাদের সঙ্গে ডিসকাস করি, কিন্তু তারা প্রথমেই আইভিএফ অপশনে রাজি ছিল না, কারণ তারা দুজনেই খুব ব্যস্ত, তাদের আইভিএফ করার মতো সেই মুহূর্তে সময় ছিল না। তারা ঠিক করলো তারা 2-3টে সাইকেল আইইউআই-তে আগে ট্রাই করবে। আমরা তাদের অলরেডি বুঝিয়ে রেখেছিলাম যে এই বয়সে 36 বছর বয়সে যেখানে অলরেডি ডিম্বাণুর সংখ্যা কমে গেছে এবং হাজবেন্ডেরও শুক্রাণুর কিছু প্রবলেম আছে, সেখানে কিন্তু আইইউআই খুব ভালো ট্রিটমেন্ট প্রোটোকল না। তা সত্ত্বেও তাদের বোঝানোর পরেও তারা 2-3টে সাইকেল আইইউআই করলো, কিন্তু ফেলিওর হলো। এই অবস্থায় তারা কিছুদিনের জন্য আবার ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করে দিল। নেক্সট স্লাইড। 2 বছর পরে ওরা আবার আমাদের কাছে ফেরত এলো। এইবারে ওরা মনস্থির করে এলো যে তারা আইভিএফ করবে। এবং বলা বাহুল্য এই 2 বছরে এই মহিলার বয়স যেহেতু আরোই বেড়ে গেছে, তার বয়স তখন অলরেডি 38-39, 38-39, অর্থাৎ সেই বয়সে তার ফার্টিলিটি বা ডিম্বাণু উৎপাদন ক্ষমতা
আরোই কমে গেছে। তার AMH, যেটা আমি আগের কেসেও ডিসকাস করেছি, অ্যান্টিমুলেরিয়ান হরমোন রক্ত পরীক্ষা, তখন কমে গিয়ে দাঁড়িয়েছে 0.6। কিন্তু তারা কিন্তু অ্যাডামেন্ট যে তারা নিজের ডিম্বাণু ছাড়া প্রেগনেন্সি নেবে না, কোনোভাবেই তারা প্রেগনেন্সির জন্য ডোনার ডিম্বাণুর সাহায্য নেবে না। আবার আগের মতোই আমরা তাদের বোঝালাম যে নিজের ডিম্বাণুতে প্রেগনেন্সি হওয়ার চান্স খুব কম, এবং যদি প্রেগনেন্সি হয়ও বা সেই ক্ষেত্রে মিসক্যারেজের সম্ভাবনা খুব বেশি। কিন্তু হ্যাঁ, অবশ্যই এগুলোর ব্যতিক্রম হতেই পারে। যখন আমরা IVF করলাম তখন যা বলা হয়েছিল সেই হিসাবেই আমরা সেই মহিলার থেকে অনেক ইনজেকশন দেওয়ার পরেও মাত্র 3টি ডিম্বাণু রিকভার করলাম, যার মধ্যে থেকে মাত্র 2টি ডিম্বাণু ম্যাচিওর ছিল। সেই 2টি ডিম্বাণু ফার্টিলাইজ করলাম, করার পরে আমাদের 2টো ব্লাস্টোসিস্ট অর্থাৎ ডে 5 ভ্রূণ তৈরি হলো। সেই ডে 5 ভ্রূণগুলি আমরা একই সঙ্গে সেই মহিলার মধ্যে ট্রান্সফার করলাম, এবং সেই মহিলা মিরাকিউলাসলি সেই একই সাইকেলে কনসিভ করলো এবং যমজ বাচ্চা। তবে হ্যাঁ, এগুলো কিন্তু ব্যতিক্রম। আমার বলার উদ্দেশ্য দুটি, একটা হচ্ছে এত কম AMH এবং এত পুয়ার ওভারিয়ান রিজার্ভে IUI অথবা IVF দুটি পদ্ধতিতেই কিন্তু অনেক রকম লিমিটেশন থাকে। কিন্তু হ্যাঁ, মিরাকল হতেই পারে, ব্যতিক্রম হতেই পারে। তাই জন্য আমরা যখনই পেশেন্টকে বোঝাই, আমরা পেশেন্টকে সব রকম অপশন দিই, যেটাকে আমরা বলি ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচ। তারপর সব বুঝে পেশেন্ট যেটা ডিসিশন নেয় সেই অনুসারে আমরা ট্রিটমেন্ট করি। নেক্সট স্লাইড। এর পরের কেসটা হচ্ছে আরেকটি সমস্যা নিয়ে, যেটা নিয়ে খুব কমনলি পেশেন্টরা একটা ইনফার্টিলিটি ক্লিনিকে আসে। এই সমস্যাটির নাম হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস এত কমন হলেও খুব কম পেশেন্টের এই এন্ডোমেট্রিওসিস সম্পর্কে কিন্তু খুব ক্লিয়ার কাট ধারণা থাকে, এবং বেশিরভাগ সময় যেটা হয় যে যতদিনে এন্ডোমেট্রিওসিস ডায়াগনোজড হয় ততদিনে কিন্তু পেশেন্টরা অলরেডি অনেক লেট করে ফেলেছেন। আমাদের কাছে এই দম্পতি আসেন তাদের 10 বছরের বিবাহ জীবনের পরে, এবং এই মহিলার হিস্ট্রি ছিল তার যখনই মাসিক হয় তার মাসিকের সময় প্রচন্ড ব্যথা হয়। এই মহিলার বয়স 33, তার সিভিয়ার এন্ডোমেট্রিওসিস, এবং এন্ডোমেট্রিওসিস সাধারণত কিন্তু যায় না, এটা থেকে যায়। যতই ট্রিটমেন্ট সার্জারি বা মেডিসিনাল ট্রিটমেন্ট করা হোক না কেন, এটা কিন্তু ফিরে ফিরে আসতে থাকে। আমাদের কাছে আসার আগে সেই মহিলার এর আগে অলরেডি 2বার ল্যাপ্রোস্কোপি হয়েছে। ল্যাপ্রোস্কোপিতে তার 2বার এন্ডোমেট্রিওটিক সিস্ট, যেটাকে অনেকে চকলেট সিস্টও বলে থাকে, সেই চকলেট সিস্ট অপারেশন হয়েছে। কিন্তু অপারেশন হয়ে থাকলেও সেই সিস্ট তার মধ্যে আবার ফেরত এসছে। আমরা যখন তাকে প্রথমবার স্ক্যান করি আমরা দেখি যে তখন তার অলরেডি 2 দিকেই সিস্ট আছে। তার ডান দিকে সিস্ট প্রায় 4.5 সেন্টিমিটার এবং বাঁ দিকে সিস্ট 2.5 সেন্টিমিটার। এছাড়া যেটা লক্ষণীয় ছিল সেটা হচ্ছে তার দুদিকেই তার টিউব অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবগুলি মোটা হয়ে ফুলেছিল, সেগুলোতে জল জমেছিল, যেগুলোকে আমরা বলি হাইড্রোস্যালপিংস, যেটাও কিন্তু এন্ডোমেট্রিওসিসের কারণেই হয়েছে। কিন্তু সেই মহিলা আমাদের জানান যে তার যখন দ্বিতীয়বার ল্যাপ্রোস্কোপি হয় তখন সেই ফ্যালোপিয়ান টিউবগুলির মুখটা বন্ধ করে দেওয়া হয়, যেটাকে ক্লিপিং বলা হয়। এই মহিলার যখন আমরা অ্যান্টিমুলেরিয়ান হরমোন টেস্ট করাই তখন দেখি যে তার অ্যান্টিমুলেরিয়ান হরমোন 0.2। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, আমরা কি এই মহিলাকে আবার সার্জারির জন্য বললাম নাকি তাকে অন্য কোনো পদ্ধতির দিকে যেতে বললাম? এই মহিলার অলরেডি 2বার সার্জারি হয়ে গেছে। 2বার সার্জারির পরে এই মহিলার আবার রেকারেন্স হয়েছে, যেটাকে বলা হয় রেকারেন্ট এন্ডোমেট্রিওসিস, এবং এই মহিলার অলরেডি অ্যান্টিমুলেরিয়ান হরমোন কমে গিয়ে প্রায় 0-র কাছাকাছি পৌঁছে গেছে। এই মহিলাকে আমি যতবার সার্জারি করব ততবার তার ডিম্বাণু উৎপাদনের ক্ষমতা আরোই কমে যাবে, এবং প্রত্যেকটা সার্জারি কিন্তু আগের সার্জারি থেকে আরো ডিফিকাল্ট হতে থাকবে, কারণ তার ভেতরে তার তলপেটে পেলভিসে কিন্তু অ্যাডহেশন তৈরি হয়ে গেছে, অর্থাৎ তার জরায়ু তার ডিম্বাশয় সব কিন্তু পরস্পরের সঙ্গে জোড়া লেগে গেছে। তাই এই অবস্থায় তাকে আর ফার্দার সার্জারি অ্যাডভাইস না করে তাকে আমরা IVF এর অপশন দিলাম, টেস্ট টিউবের অপশন দিলাম, কিন্তু ডোনার এগের সাহায্যে। কারণ এত কম AMH ভ্যালু
এই অবস্থায় আমরা কোনোভাবেই তাকে নিজের ডিম্বাণু দিয়ে প্রেগন্যান্সি দিতে উৎসাহ দিলাম না। নেক্সট স্লাইড। মহিলা প্রথমে না করলেন, আবার সেই নিজের ডিম্বাণু দিয়েই ট্রাই করতে চাইলেন। মহিলাকে সেই তার ইচ্ছা অনুসারে আমরা তখন ইনজেকশন দেওয়া শুরু করলাম। ইনজেকশনের ডোজের একটা লিমিট আছে, কতদূর অবধি আমরা এই ধরনের ইনজেকশনের ডোজ বাড়াবো। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ইনজেকশন 300 ইউনিটের বেশি দেওয়া উচিত না। আমরা প্রতিদিন 300 ইউনিট ইনজেকশন দিয়েও শেষ পর্যন্ত দেখলাম যে এই মহিলার কোনো ফলিকুলার রেসপন্স অর্থাৎ ডিম্বাণু উৎপাদন কিন্তু হলো না। তখন এতখানি ইনজেকশন নেওয়ার পরেও আমাদের সেই সাইকেল ক্যান্সেল করে দিতে হলো। এইবার ফাইনালি সেই মহিলা বুঝলেন যে কোনোভাবেই তার নিজের ডিম্বাণু দিয়ে কিন্তু প্রেগন্যান্সি সম্ভব না। তাই ইভেন্চুয়ালি এবারে তিনি এগ ডোনেশনে রাজি হলেন। এবং এগ ডোনেশন অর্থাৎ একজন কম বয়সী মহিলাকে ইনজেকশন দিয়ে তার থেকে ডিম্বাণু উৎপাদন করে সেই ডিম্বাণু আমরা পেশেন্টের হাজবেন্ডের শুক্রাণু দিয়ে ফার্টিলাইজ করলাম, করে আমরা প্রায় 6টা খুব ভালো কোয়ালিটির ব্লাস্টোসিস্ট অর্থাৎ ডে 5 ভ্রূণ উৎপাদন করলাম। যেহেতু এই মহিলার অ্যাডেনোমাইসিস আছে, অর্থাৎ তার জরায়ুটাও অলরেডি এন্ডোমেট্রিওসিসের সাইজে অনেক বড় হয়ে গেছে, তাই আমরা ডিসিশন নিলাম যে এত ভালো ভ্রূণ তৈরি হওয়া সত্ত্বেও আমরা ভ্রূণগুলো সরাসরি তার মধ্যে দিয়ে দেব না, আমরা ভ্রূণগুলো ফ্রিজ করে ল্যাবে কিছুদিন রেখে দেব। এর মধ্যে তাকে আমরা 2-3টে সাইকেল এক ধরনের ইনজেকশন দেব, যেটা দিয়ে আমরা তার জরায়ুর ভ্রূণ ধরার ক্ষমতাটা কিছুটা উন্নতি করব। সেরকম ইনজেকশন পরপর 2টো সাইকেল বা 3টে সাইকেল দেওয়ার পরে আমরা তার মধ্যে 2টো ভ্রূণ একই অ্যাটেম্পটে ট্রান্সফার করলাম। এই মহিলার ভ্রূণ ট্রান্সফারের 2-3 সপ্তাহ পরে যখন আমরা প্রথম টিভিএস করলাম, ট্রান্সভ্যাজানাল আল্ট্রাসাউন্ডে দেখলাম, তখন দেখলাম ওই 2টি ভ্রূণের মধ্যে একটি ভ্রূণ তার জরায়ুতে ইমপ্ল্যান্ট করেছে। তার প্রেগনেন্সি অবস্থায় ফরচুনেটলি আর অন্যান্য কোনো প্রবলেম তিনি ফেস করেননি এবং মোটামুটি সঠিক সময় 37 উইকস নাগাদ তিনি একজন সুস্থ সবল সন্তানের জন্ম দেন। নেক্সট স্লাইড। এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম সব কিছু হচ্ছে ফিমেল ইনফার্টিলিটি অর্থাৎ মহিলার প্রবলেম নিয়ে আলোচনা করলাম, কিন্তু আমরা ক্লিনিকে কিন্তু যত পেশেন্ট দেখি তার মধ্যে 50% কিন্তু মেল ইনফার্টিলিটি। তাই জন্য মেল ইনফার্টিলিটির সংখ্যাও কিন্তু কিছু কম না। এই দম্পতি আমাদের ক্লিনিকে আসেন তার প্রাইমারি ইনফার্টিলিটি অর্থাৎ কোনোদিন সন্তান না হওয়ার হিস্ট্রি নিয়ে প্রায় 10 বছরের বৈবাহিক জীবনে। তার স্ত্রীর বয়স 39 বছর, তার অ্যান্টিমুলেরিয়ান হরমোন, যেটা আমি অলরেডি অনেকবার আলোচনা করেছি, অলরেডি কমে গেছে 1.2। প্রবলেমটা কিন্তু মেনলি তার স্বামীর প্রবলেমেই কিন্তু তাদের এত বছরে কোনোদিন প্রেগনেন্সি আসেনি। তার স্বামীর হিস্ট্রি হচ্ছে অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ তাদের এতদিনের বৈবাহিক জীবনে তার স্বামীর কোনোদিন কোনো সিমেন পরীক্ষায় শুক্রাণু ডিটেক্টেড হয়নি। এর কারণ হয়তো হতে পারে তার স্বামীর একটা টিবির হিস্ট্রি আছে, হতে পারে সেই কারণে তার শুক্রাণু উৎপাদন অথবা শুক্রাণু বেরোনোর রাস্তা ব্লক হয়ে গেছে। যখন আমরা তার স্বামীর পরীক্ষা করলাম তখন আমরা জানতে পারলাম তার শুক্রাণু উৎপাদন না হওয়ার কারণ হচ্ছে যে তার শুক্রাণু বেরোনোর রাস্তায় কোথাও ব্লক আছে। সেই কারণে তার অন্ডাকোষে শুক্রাণু থাকলেও সেগুলি তার সিমেনের মধ্যে বেরোচ্ছে না। এই অবস্থায় আমরা ঠিক করলাম টেস্ট টিউব পদ্ধতি আমরা ইক্সি পদ্ধতিতে করব এবং তার স্বামীর অন্ডাকোষ থেকে আমরা পারকিউটেনিয়াস অর্থাৎ তার স্বামীকে অজ্ঞান করে বাইরের থেকে একটা খুব সরু ফাইন নিডলের সাহায্যে তার অন্ডাকোষ থেকে শুক্রাণু বের করে আনবো। এই পদ্ধতিতে করব। এই পদ্ধতিতে আমরা তাদের নিজেদেরই গ্যামেটস অর্থাৎ তাদের নিজেদের ডিম্বাণু এবং শুক্রাণু দিয়ে প্রেগনেন্সি দিতে পারবো। এবার মহিলারও বয়স বেশি, তারও অ্যান্টিমুলেরিয়ান হরমোন কম, তাই স্বাভাবিকভাবেই সেই মহিলার থেকেও ডিম্বাণু তৈরি হলো মাত্র 8টি,
যার মধ্যে থেকে মাত্র 3টি ডিম্বাণু তার স্বামীর শুক্রাণুর সাহায্যে ফার্টিলাইজ করা গেল, এবং সেই 3টি একবারে আমরা ট্রান্সফার করলাম। যেহেতু মহিলার বয়স এতটা বেশি, সেই মহিলা সেই একই অ্যাটেম্পটে ভ্রূণ, তার মধ্যে সেই ভ্রূণটি ইমপ্ল্যান্ট হলো, এবং 5 সপ্তাহে যখন আমরা স্ক্যান করলাম তখন আমরা অলরেডি সেই ভ্রূণের কার্ডিয়াক অ্যাক্টিভিটি, হার্ট অ্যাক্টিভিটি ডিটেক্ট করতে পারলাম। নেক্সট স্লাইড। আর আমার লাস্ট কেসটা হচ্ছে, যেটাও কিন্তু এখনকার দিনে খুব কমন। এখনকার দিনে অনেকেই প্রথম প্রেগনেন্সি নিয়ে পরের প্রেগনেন্সি নিতে একটু দেরি লাগিয়ে ফেলে, তাই জন্য অনেকেই যেটাকে আমরা বলি সেকেন্ডারি সাবফার্টিলিটি, অর্থাৎ একবার সন্তান হওয়ার পরে দ্বিতীয়বার সন্তান হতে তারা অনেক সময় অসুবিধা ফেস করেন। যদিও আমাদের কাছে যে দম্পতি এসেছিলেন তাদের সেকেন্ডারি সাবফার্টিলিটির কারণ ছিল একদম অন্য। এই মহিলার বয়স বেশি নয়, বয়স 30 বছর। ইনারা ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন, গ্রামাঞ্চলে থাকেন। তার এর আগে দুজন, মানে তার হিস্ট্রিটা এরকম, তার একসঙ্গে 2 ছেলে মেয়ে মারা গেছিল স্নেক বাইটে, সাপের কামড়ে। এবং যেহেতু এই মহিলার অলরেডি 2টি সন্তান হয়ে গেছে এবং তার মধ্যে একটি সন্তান সিজারে, তাই জন্য তার লাইগেশন অপারেশন হয়ে গেছিল, অর্থাৎ তার টিউব বন্ধ করার অপারেশন হয়ে গেছিল। এই অবস্থায় স্বাভাবিকভাবেই তারা নিজের থেকে কোনোভাবেই সন্তান হওয়া সম্ভব ছিল না। এবার যেহেতু টিউব বন্ধের অপারেশন হয়েছে, তাই জন্য প্রথমে অপারেশন করে সেই টিউব খোলার চেষ্টা করা হলো। এবার টিউব খোলার অপারেশন সবার ক্ষেত্রেই যে সাকসেসফুল হবেই এরকম বলা যায় না। টিউব খোলার অপারেশন হওয়ার প্রায় আরো 1.5 মাস কেটে গেল, কিন্তু 1.5 মাসের মধ্যেও তাদের কোনো সন্তান হলো না। নেক্সট স্লাইড। এই অবস্থায় তারা একজন ডাক্তারের মাধ্যমে আমাদের কাছে এলো। এবার আমরা যখন তার টেস্ট করলাম, দেখলাম যে টিউব খোলা হয়ে থাকলেও সেই টিউব কিন্তু ফাংশনালি খারাপ হয়ে গেছে, অর্থাৎ সেই টিউবের কার্যকারিতা কিন্তু আর কিছু নেই। সুতরাং এই টিউব দিয়ে আর কোনোদিনই স্বাভাবিকভাবে প্রেগনেন্সি হওয়া সম্ভব না। কাজেই সেই হিসাবে তাদের আইভিএফ পদ্ধতির কথা সাজেস্ট করা হলো। এই মহিলার বয়স কম, তার অলরেডি এর আগে 2টো সন্তান হয়েছে। এই মহিলার আইভিএফ এ কিন্তু আমাদের খুব একটা অসুবিধা হয়নি। তার থেকে আমরা 2টো ব্লাস্টোসিস্ট তৈরি করতে পারি, দুটোই তার মধ্যে একই আমরা ইমপ্ল্যান্ট করি, এবং এক চান্সেই তার মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি খুব সুন্দর করে 5টা কেসই আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমার কাছে এখানে একটা প্রশ্ন আছে। সে ভদ্রমহিলা জিজ্ঞেস করছেন যে ওনার থাইরয়েড আছে, তো এই ক্ষেত্রে ওনার কি করণীয়? উনি এখনো অবধি কোনো ডাক্তারের পরামর্শ নেননি। আপনি কি প্রেগন্যান্সি নেওয়ার জন্য চিন্তা হ্যাঁ, করছেন না অবস্থায় আছেন? উনি প্রেগনেন্সি নেওয়ার চেষ্টা করছেন, ওনারা স্বাভাবিকভাবে প্রেগনেন্ট হতে পারছেন না গত 1.5 বছর হলো। দেখুন, থাইরয়েড প্রবলেম 2 ধরনের হয়, একটাকে বলে হাইপোথাইরয়েড আর একটা বলে হাইপার থাইরয়েড। মানে আপনার মধ্যে হয় থাইরয়েড হরমোন কম তৈরি হচ্ছে অথবা বেশি তৈরি হচ্ছে। এবার 2টি সমস্যারই কিন্তু ট্রিটমেন্ট সম্ভব, এবং থাইরয়েড প্রবলেমের আপনি যদি চিকিৎসা করেন তাহলে আপনার প্রবলেম কিন্তু কন্ট্রোলে থাকবে। এটা খুব কঠিন কাজ না। আপনাকে একজন এন্ডোক্রিনোলজিস্ট অথবা ইনফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি আপনার টেস্ট রিপোর্ট দেখে যদি প্রয়োজন হয় আরো কিছু টেস্ট সাজেস্ট করবেন, করার পরে আপনাকে কিছু ওষুধ দেবেন যাতে আপনার থাইরয়েড হরমোনটা কন্ট্রোলে রাখা যায়। সেই অবস্থায় অন্যান্য কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি অবশ্যই প্রেগন্যান্সি নিতে পারবেন। প্রেগন্যান্সি না নিতে পারার কোনো কারণ নেই। ম্যাডাম, আরেকটা প্রশ্ন এসেছে। একজন হাজবেন্ড আমাকে জানিয়েছেন যে ওনার ওয়াইফের নাকি কোনোদিনই কোনো সময় পিরিয়ডস হয়নি এবং পিরিয়ডস হয় না। ওনারা সন্তানের জন্য চেষ্টা করছে, সন্তানও আসছে না। এই ক্ষেত্রে ওনাদের কি করণীয়? ওনারা কোনো ডাক্তার এখনো দেখায়নি। আপনার স্ত্রী কি কোনোদিনই মাসিক হয়নি এখন অব্দি? উনি সেটাই জানাচ্ছেন, মানে উনি জানিয়েছেন সেটাই, যে ওনার কোনোদিনই নাকি হয়নি। দেখুন, আপনার স্ত্রীর যদি কোনোদিনই মাসিক না হয়ে থাকে, এটাকে আমরা বলি প্রাইমারি অ্যামেনোরিয়া। মানে তার এটার অনেক রকম কারণ থাকে। এটার কারণের মধ্যে একটা হতে পারে আপনার স্ত্রীর জরায়ু নেই, অথবা তার মধ্যে কোনো জেনেটিক প্রবলেম আছে,
এই জিনিসটা আমি আপনার স্ত্রীকে না দেখে আপনাকে অ্যাডভাইস দিতে পারবো না, কিন্তু এটুকুই বলতে পারি যাই প্রবলেম হোক আজকাল কিন্তু বেশিরভাগ প্রবলেমেরই চিকিৎসা সম্ভব এবং প্রেগনেন্সি দেওয়াও সম্ভব। তাই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার স্ত্রীকে নিয়ে এবং আপনার স্ত্রীর যদি কোনো রিপোর্ট থাকে সেই রিপোর্টগুলো নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা নোভায় যোগাযোগ করতে হবে, করে আপনাকে এই প্রবলেমের সমাধান করতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম। আমাদের আজকের সেশনের জন্য আমাদের এই দুটো প্রশ্ন ছিল আপনার কাছে। আমি দর্শকদেরকে জানাচ্ছি যে আগামীকাল আবারও আমাদের ওয়েবিনার আছে, ডক্টর শতাব্দী দে আমাদের সাথে থাকবে। এবং ম্যাডামকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নোভা আইভিএফ ফার্টিলিটি খোলা আছে। আমরা পুরোপুরি কোভিড প্রোটোকল মেনটেন করে আমাদের সব সেন্টার খোলা রাখছি। এবং আপনারা আমাদের টোল ফ্রি নাম্বার 180031356777 এ যোগাযোগ করে ডাক্তারদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। থ্যাংক ইউ।